আমার দুনিয়া বলতে আমার একটা মাত্র ভাই। তাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। আমার থেকে ওর বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। ওর থেকে আমি অনেকটা বড় হওয়াতে আমি যেন শুধু ওর দিদি নেই, ওর মায়ের মতো। ওকে আমি সবসময় আগলে, আগলে রাখি। আমার মা আমাদের রেখে কলকাতায় কাজে যায়। বাবা আমাদের অনেক ছোট বয়সে মারা যায়। ছোট থেকে মাই আমাদের লালন-পালন করে আসছে। তারপরে মা সিদ্ধান্ত নিল কলকাতায় কাজে যেতে হবে। নইলে ছেলেমেয়ে মানুষ করতে পারবে না। তাই ভাইয়ের দায়িত্ব মা আমার উপরেই রেখে যায়। আমার এখন ১৫ বছর বয়স। আর ভাইয়ের এখন ৫। ভাইয়ের যখন ৫ বছর বয়স তখন মা কাজে বের হয়। আর আমার তখন ১৫ বছর। তখন আমি মাধ্যমিক পাশ করে গেছি। তাই মাধ্যমিক পাশ করার পরে আমি আর স্কুলে যেতে পারিনি। ভাইকে মানুষ করতে গিয়ে। ৫ বছরের বাচ্চা কার কাছে রেখে যাব? তাই স্কুল ছেড়ে দিলাম। নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে ভাইকে স্কুলে ভর্তি করলাম। ভাইকে নিয়ে যাওয়া, সেখানে বসে থাকা এবং নিয়ে আসা সবকিছু আমি। তার সমস্ত আবদার সবকিছু আমার কাছেই ছিল। মা মাঝে, মাঝে হাসতে, হাসতে বলত, "আরে তোর ভাই তো আর আমাকে মা বলেই চেনে না রে মা। তোকেই তো সবকিছু ভাবে।" আমি তখন হাসতাম। ভাইকে মানুষ করতে গিয়ে নিজের পড়াশোনার জীবনটা শেষ হয়ে গেছে। তাও আমার কোনো দুঃখ নেই। ভাইটাকে যেন মানুষ করতে পারি। তারপর ধীরে, ধীরে ভাই বড় হতে থাকলো। খুব ভালো নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে গেল। এদিকে মারও বয়স হয়েছে। তার উপরে অসুস্থতা। মা আর কাজে যেতে পারে না। তারপরে ভাই মাধ্যমিক পাশ করার পর ভাইকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম। তারপর মা আমাকে বলল, "মা তোর বয়স তো হয়েছে, এবার তো তোকে বিয়ে করতে হবে।" আমি বললাম, "আর ৫ টা বছর দেরি করো মা। ভাইয়ের যখন কলেজ শেষ হবে, তারপরে তুমি আমার বিয়ে দিও। আমি তখন বাধা দেব না।" মা বলল, "ততদিন আমি বাঁচবো?" আমি বললাম, "কেন বাঁচবে না? সব ঠিক থাকবে। এখন আর তোমাকে কাজে যেতে হবে না।" তারপর আমি একটা কাজ জুটিয়ে নিলাম। কারণ মা তো পুরো বসে যা টাকা জমানো ছিল, মোটামুটি শেষ হতে চলেছে। আর জমানো বলতে কিছু নেই বললেই চলে। তাই আমাকে কাজ করতেই হবে। নইলে ভাইয়ের পড়াশোনাটা চলবে না, সংসার চলবে না। একটা শপিং মলে কাজ জুটিয়ে নিলাম। সেখানে সারাদিনটা কেটে যায়। বাড়ি ফিরতে, ফিরতে সন্ধে হয়ে যায়। এইভাবে আমার দিন চলতে থাকলো। আর ভাই ওদিকে পড়াশোনা করতে থাকলো। দেখতে, দেখতে ভাইয়ের কলেজ জীবন শেষ হলো। তারপর মা বলল, "তোর তো ৩০ বছর হয়ে গেল মা, আর কবে বিয়ে করবি?" আমি বললাম, "আর ১ টা বছর মা। ভাই চাকরিটা পেয়ে যাক, তারপরে আমি নিশ্চিন্ত।" মা হাসতে, হাসতে বলল, "তারপর বলবি ভাইয়ের বিয়েটা হয়ে যাক। সেটা একদম করিস না মা। ঠিক আছে তোর কথা মেনে নিলাম। আর ১ টা বছরের মধ্যে ও যদি চাকরি-বাকরি কিছু পেয়ে যায় ভালো, নইলে তোর কিন্তু বিয়ে করতেই হবে।" আমি বললাম, "ঠিক আছে মা।" এরপর দেখতে, দেখতে ভাই আমার একটা ভালো চাকরি পেয়ে গেল সরকারি। ভাই এসে আমাকে জড়িয়ে ধরে বলল, "দিদি আমার আজকের এই সফলতা সবকিছু তোর জন্য। মা পিছন থেকে টাকাটা জুগিয়েছে। আর মায়ের মতো আমাকে তুই দেখভাল করেছিস। তুই না থাকলে দিদি আমি আজকের এখানে পৌঁছতে পারতাম না।" আমি ওকে জড়িয়ে ধরে বললাম, "ভাই তুই শুধু এই কথাটা মনে রাখলেই হবে। আর আমার কিচ্ছু চাই না।" ও বলল, "যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনে থাকবে দিদি।" তারপর মায়ের এবং আমার পায়ে প্রণাম করল। তারপরে ভাই নিজেই বলল, "দিদি এবার তোকে বিয়ে করতে হবে। আমি তোর জন্য পাত্র দেখেছি।" আমি বললাম, "কবে তুই দেখলি? বাবা তুই এত বড় হয়ে গেলি কবে?"
ও বলল, "হ্যাঁ, আমার দিদি এত করছে আমার জন্য। আর দিদির বয়স হয়ে যাচ্ছে সেটা আমি দেখব না?" বলে ভাই মাকেও জানালো। মা বলল, "ঠিক আছে। তুই দেখেছিস মানে তার মধ্যে কোনো খারাপ কিছু নেই। দিন ঠিক কর, সবাই মিলে এ বাড়ি ও বাড়ি মিলে দিন ঠিক করা হোক, হয়ে দিদির বিয়েটা দিয়ে দে বাবা। বিয়ের তো একটা খরচ আছে, তাই।" ভাই বলল, "মা ৬ টা মাস আমার হাতে সময় দাও। সামনেই জয়েনিং, জয়েনিং করে তারপরে ৬ মাসের মধ্যে আমি মোটামুটি ভালো মাইনে পেয়ে যাব। তাতেই দিদির বিয়ে হয়ে যাবে।" আমি বললাম, "তার মানে তুই অনেক টাকা মাইনে পাবি বল ভাই?" বলল, "হ্যাঁ দিদি।" আমি বললাম, "বাহ! অন্তত মায়ের দুঃখটা ঘুচবে রে ভাই।" ভাই বলল, "একদমই তাই দিদি।" তারপরে দেখতে, দেখতে ভাই আমার বিয়েটা দিয়ে দিল। তারপর আমি ওকে বললাম, "আর দেরি করিস না ভাই, একটা বছর পার হোক, সঙ্গে, সঙ্গে তোর বিয়েটাও দিয়ে দেব।" ও বলল, "দাঁড়া না দিদি, এখন সবে কত বছর বয়স আমার, তাই যে আমি এখনই বিয়ে করব? সবে তো তোর বিয়ে হলো, আর ৫ টা বছর যাক।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, তোর যেমন মনে হয়।" ৫ টা বছর যেতে না যেতেই আমার মা চলে গেল। আমার মায়ের আর ছেলের বউ দেখে যাওয়া হলো না। তারপর আস্তে, আস্তে সময় চলে এলো ভাইয়ের বিয়ের। যথাসময়ে আমি আমার স্বামী দুজনে মিলে ভাইয়ের বিয়েটা দিয়ে দিলাম। ভাবলাম এবার অন্তত ভাইয়ের নিঃসঙ্গতাটা ঘুচবে। আর বছরে ১ বার হোক ২ বার হোক এসে, এসে একটু ভালোভাবে সময় কাটিয়ে যেতে পারবো। তবে মা নেই যার, তার বাপের বাড়ি আসাটা কতটা সুখের হয় সেটা হাড়ে, হাড়ে টের পেলাম। ভাই সুন্দর একটা বাড়ি বেঁধেছে। দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। একদিন পুজোর সময় ভাই আমাদেরকে ডাকলো। গেলাম। গিয়ে ভাইয়ের বউয়ের স্বরূপটা বুঝতে পারলাম। এতদিন সবকিছু নিজের হাতে সামলেছি। ভাইকে নিজের ছেলের মতো দেখি। তাই ভাইয়ের উপর আমার একটা অধিকার আছে বলে আমি মনে করতাম। ভাই কখন কি খায় সবকিছু আমার জানা। ভাইয়ের বউ টিফিন করেছে সবাইয়ের জন্য কাবলি ছোলার ঘুগনি। আর আমি পরোটা করছিলাম। দুজনে হাতে, হাতে করলে একটু তাড়াতাড়ি হয়। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এবং ওকে জিজ্ঞেস করলাম যে, "ভাই তো কাবলি ছোলা খায় না গো। তুমি কাবলি ছোলার ঘুগনি করলে? ভাই কি খাবে এখন?" তখন ও আমাকে বলে বসলো, "তোমার ভাই কাবলি ছোলা খায় না কে বলেছে? এখন তো সবই খায়।" আমি বললাম, "ও, ও ছোটর থেকেই কাবলি ছোলাটা একদমই পছন্দ করত না।" তারপর আমি আবার নিজের কাজে মন দিলাম। এরপর সবাই খেতে বসলাম। খেতে বসে আমি বললাম, "ভাই তুই কাবলি ছোলা কবে থেকে খেতে শুরু করলি? তুই তো কাবলি ছোলা খেতিস না? সেই ছোট্ট থেকে কাবলি ছোলাটা দেখলে তুই যেন একেবারে কেমন করতিস। যতদিন আমি এই বাড়িতে ছিলাম, কাবলি ছোলা তুই কখনোই খেতিস না।" ও তখন বলল, "না রে দিদি এখন খাই। খেতে হয়। না খেলে সমস্যা তাই খাই।" তখন ভাইয়ের বউ চিৎকার করে উঠল, "না খেলে সমস্যা মানে? তুমি কি বলতে চাইছো? তোমাকে আমি জোর করে খাওয়াই?" আমি বললাম, "না, না, না, না এরকম না। ঠিক আছে খা। সবার তো সবসময় একই রকম পছন্দ থাকে না। আস্তে, আস্তে বদল ঘটে।" তারপরে পুজোর সময় ৪ টে দিন ওখানে থাকবো বলে ভেবেছিলাম। ভাই বলল, "দিদি তুই কিন্তু এখন একদম যাওয়ার কথা মুখেই আনবি না। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো।" ভাইয়ের বউ বলে উঠল, "আমি যাব না। আমার বোনেরা আসবে, ভাইয়েরা আসবে, আমি তো ওদের সঙ্গেই বেরোবো। আর তুমিও আমাদের সঙ্গেই বেরোবে।" ভাই তখন বলল, "কেন? দিদি জামাইবাবু এসেছে সবার সঙ্গে বেরোবো বলেই না ওদেরকে ডেকেছি।" তখন দেখলাম ভাইয়ের বউ চিৎকার করে উঠল, "সারা জীবন তোমার কথা শুনে চলবো নাকি? আমার ভাই বোনেরা আসবে তাদের সঙ্গে বেরোতে হবে না?" ও বলল, "সবাই একসঙ্গে বেরোবো। অসুবিধার কি আছে?" ও তখন বলল যে, "না, আমি বেরোবো না। আমি আমার ভাই বোনদের সঙ্গেই বেরোবো এবং তুমিও আমাদের সঙ্গেই বেরোবে। দিদি জামাইবাবু একা, একা ঘুরে আসবে ঠাকুর দেখতে যাবে। কি আছে সমস্যা?" আমি তখন বললাম, "হ্যাঁ, হ্যাঁ ভাই আমরা দুজনে বেরিয়ে যাবোখন ঠাকুর দেখতে। তোরা তোদের মতো ঘুরে আয়।" তারপর খাওয়া সেরে আমি বললাম, "বলো কি রান্না করবে আমি কেটে দিই। তুমি একা, একা করতে অসুবিধা হবে?"
ভাইয়ের বউ বলল, কি রান্না করবো আর, ওই কালকের তরকারি রয়েছে, আর একটু ডাল টাল কিছু করে নেবখন। ভাই বলল যে, কেন ডাল করবে কেন? আজকে মাংস টাংস নিয়ে আসবো বলে ভেবে রেখেছি। আজকের নবমী, তুমি তো জানো, তোমার সঙ্গে তো আলোচনা হয়েছে যে নবমীর দিন মাংস হবে। কালকের তরকারি খাওয়াবে কেন? ভাইয়ের বউ বলল, আমার শরীর ভালো নেই, আমি সবকিছু করতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি করে নেবখন। ভাইয়ের বউ মুখটা কালো করে চলে গেল ঘরে। আমি সব রান্নাগুলো আস্তে আস্তে সেরে ফেললাম। ভাই আমার কাছে এসে বলল, দিদি, তুই কিছু মনে করিস না দিদি। কোথা থেকে একটা কি মেয়ে আমার কপালে জুটলো যে আমি তোর মতো দিদিকে বাড়িতে ডেকে একটু যত্ন করতে পারছি না। আমি বললাম, তুই মন খারাপ করিস না, এখনকার মেয়ে তো এত ঝামেলা নিতে পারে না ভাই, এটা ওর দোষ নয়। ভাই বলল, তুই বলেই এত কিছু মেনে নিতে পারিস দিদি, কিন্তু আমার যে কিভাবে গিলতে হচ্ছে তুই ভাবতেও পারবি না। বলেই সে ঘরে চলে গেল। জামাইবাবু এবং ও দুজনে গল্প করতে শুরু করলো। তারপর ভাইয়ের বউ আমার কাছে এলো। যে ঘরে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম রান্না বান্না সেরে, ভাইয়ের বউ সেই ঘরে এলো। এসে আমাকে বলল, তোমরা কতদিন থাকবে? আমি অবাক হয়ে গেলাম, মানে আমি বুঝতে পারলাম না আমি কি উত্তর দেব। আমি বললাম, মানে কবে গেলে ভালো হয়? ও বলল, না না, ভালো মন্দ কিছু না, আমার ভাই বোনেরা আসবে তো, ওই জন্য বলছি। আমি বললাম, কবে আসবে? বলল, আজকের আসবে, সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাব। আমি বললাম, ও আজকের আসবে বললে না, তাহলে কি করব বলো আমরা? উম, আমার কথা শেষ হতে না হতেই ও বলল, সেই তো তোমরা দুজনেই ঠাকুর দেখতে বেরোবে, তাহলে এখান থেকে বেরোবে নাকি? ওর কথা শেষ হতে দিলাম না আমি। আমি বললাম, হ্যাঁ, আমরা এখান থেকেই বেরোবো, কিন্তু আমরা ওখান থেকে ঠাকুর দেখে বাড়ি চলে যাবোখন। ও তখন বলল, না আসলে তোমরা থাকলে তো তোমার ভাই আবার আমার ভাই বোনদের সঙ্গে অত সময় কাটাতে চায় না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে বেরিয়ে ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখে ওখান থেকে না হয় বাড়ি চলে যাবোখন। ও আর কিছু বলল না। তারপর আমি বেরিয়ে ওই ঘরে গিয়ে আমার স্বামীকে বললাম, শোনো না, বলছি কি আজকের বিকালে মানে সন্ধ্যের সময় আমরা যদি ঠাকুর দেখতে বেরিয়ে ওখান থেকে বাড়ি চলে যাই, অসুবিধা কিছু আছে? ও একটু অবাক হয়ে গেল। ও তো জানে দশমীর পরেতে বাড়ি ফেরার কথা। সেই মতো ছুটিও নিয়েছে। ও আমার মুখ দেখে বুঝতে পারল। ও বলল, হ্যাঁ, সেটা করলেও তো হয়। ভাই বলল, কেন? কেন এরকম করবি তোরা? এরকম তো কথা ছিল না। বিজয়া তো এখানেই কাটানোর কথা। আমি বললাম, দেখ, বাড়িতে তোদের আরো কুটুম আসবে। এত সামলাবে কি করে সে একা? ভাই বলল, ও বুঝি সামলাচ্ছে? সবকিছু তো তুই করছিস। তখন আসলে ওর বোনেরা মিলে সবাই মিলে করা হবে। এই নিয়ে আবার কি সমস্যা? ভাইয়ের বউ ওই দিক থেকে বলতে লাগলো, সমস্যা আমার আছে, এতজনকে আমি সামলাতে পারবো না। আমি তখন ভাইয়ের বউকে কাছে ডাকলাম, বললাম যে, একদমই তুমি ঠিক বলেছ, এতজনকে সামলানো যায় না। কিন্তু জানো তো, ভাই যখন 5 বছরের, তখন মা ভাইকে রেখে আর আমাকে রেখে কলকাতায় কাজে যেত। তখন আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি সবে। ওইটুকু বয়সে 5 বছরের বাচ্চাকে সামলানো সম্ভব নয়। নিজের পড়াশোনা ত্যাগ করে, নিজের সারা জীবনের জন্য কেরিয়ারটাকে নষ্ট করে ওইটুকু বাচ্চাকে সামলাতে পারার কথা নয়। কিন্তু আমি সামলেছি। আমি আমার সবকিছু শেষ করে দিয়ে ভাইকে মানুষ করেছি। ভাইকে আমি ভাই নয়, নিজের সন্তানের মতো মানুষ করেছি। ছোট্ট বাচ্চাদের মা যেমনভাবে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠায়, স্কুল থেকে নিয়ে আসে, আবার তাকে খাওয়ানো দাওয়ানো, তার পটি পরিষ্কার করা, হিসু পরিষ্কার করা, সবকিছু A to Z যেমন মায়েরা করে, আমি তেমন করেছি। আর তুমি হচ্ছ
আমার সেই ভাইয়ের বউ। আমি এত কিছু সামলাতে পেরেছি। কিন্তু তুমি সামান্য কজন আত্মীয়স্বজনকে সামলাতে পারবে না। তুমি আজকের যে স্বামীর টাকাতে এত গর্ব করছো, এত অহংকার করছো, সেই স্বামীটাকে ওই জায়গায় পৌঁছনোর পথটা আমি সুগম করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, তার যোগ্যতা ছিল আর আমি তাকে সেই সুযোগটা করে দিয়েছিলাম। সুতরাং এত অহংকার ভালো নয়। তুমি তোমার ভাই-বোনদের নিয়ে থাকো। কিন্তু একমাত্র ননদ এবং নন্দাইকে মাথার বোঝা ভেবো না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। তুমি আমার একটা মাত্র ভাইয়ের বউ বলে তোমাকে আমি যা পেরেছি তাই দিয়েছি। নিজের প্রাণ ভরে তোমাকে আমি দিয়েছি। আর সেই তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমাকে সহ্য করতে পারছ না। তোমারও সন্তান হবে। তুমিও দেখবে একটা সন্তান মানুষ করতে কেমন লাগে। ভাইকে আমি সেই রকম ভাবেই মানুষ করেছি। আজকের পর থেকে ভাই, তোর বাড়িতে আমি আর আসবো না। ভাইয়ের বউয়ের দিকে তাকিয়ে বললাম, আজকের পর থেকে তোমার বাড়িতে আমরা আর ঝামেলা করতে আসবো না। কিন্তু তোমার জন্য আমার নিমন্ত্রণ রইলো। আমাদের তরফ থেকে আমন্ত্রণ রইলো। আমি তোমার একমাত্র ননদ। তুমি আমার একমাত্র ভাইয়ের বউ। তুমি আমার বাড়িতে যেও। তোমার জন্যে আমার ঘরের দরজা সবসময় খোলা থাকবে। আর আমি চেয়ে থাকবো কবে তুমি আমার বাড়িতে আসবে। হ্যাঁ, গিয়েছো, এর আগেও গিয়েছো। সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব যে তুমি আমার বাড়িতে আসবে আবার। আজ কথা দিয়ে যাচ্ছি, তোমার বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। আমার ভাইয়ের যদি আমাকে দেখার ইচ্ছা হয়, ও আমার বাড়িতে গিয়েই দেখে আসবে। কিরে ভাই, যাবি তো? ভাই তখন আমার দিকে তাকাতেই আমি বুঝলাম ভাইয়ের চোখটা ছলছল করছে। ভাই আমাকে বলল, দিদি, ও পরের মেয়ে। ও কিছুই জানে না তুই আমার জন্য কি করেছিস। তবে আজকের তুই যা বর্ণনা দিলি, আশা করি ও বুঝে গেছে। ও যদি মানুষ হয় তাহলে বুঝবে। আর আমি, আমার সময় হলে আমি ঠিক তোর বাড়িতে চলে যাব। আর ও আমার দিদির সঙ্গে যে আচরণটা করলো, এর পরেও যদি ও আশা করে ওর ভাই বোনদের সঙ্গে আমি ভালো ব্যবহার করব, সেটা খুব ভুল করবে। আমি তখন বললাম, না, তুই এরকমটা করিস না ভাই। বললাম, ভাই, তাহলে তোর সঙ্গে ওর পার্থক্য কি রইলো? আমার স্বামীকে বললাম, তুমি রেডি হয়ে নাও। আমি এই রেডি হয়ে আছি, এই অবস্থাতেই চলো বাড়ি চলে যাই। আর ভালো লাগছে না। বিকালে যাব বলেছিলাম, কিন্তু বিকালে গেলে হবে না। এখনই যেতে হবে। গিয়ে রান্না বান্না করতে হবে তো। কারণ এমন সময় বাড়ি যাব, সেই সময় গিয়ে কিছু খেতে পাবো না। তাই জন্য এখনই বেরোতে হবে। বলেই আমরা দুজন বেরিয়ে এলাম। আমার ভাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ভাইকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যাকে ছোট্ট থেকে বুকে পিঠে করে মানুষ করেছি, সন্তানের মতো মানুষ করেছি। সন্তান কি জিনিস ওইটুকু বয়সে বোঝার কথা নয়। ওকে মানুষ করতে করতে আমি সেই উপলব্ধি করেছি সন্তান ব্যাপারটা কেমন, অনুভূতিগুলো কেমন, সেটা আমি ভাইকে মানুষ করতে গিয়ে বুঝেছি। তাই ভাইয়ের দিকে আর তাকাতে পারছিলাম না। চোখ দুটো জলে ভরে গেল। ভাইকে রেখে আসতে মনে হচ্ছিল যেন কোথায় আমি আমার ভাইটাকে ফেলে আসছি, কার কাছে আমি আমার ভাইটাকে রেখে আসছি। এতদিন এই উপলব্ধি হয়নি। হঠাৎ করে আজকে যেন আমার মাতৃত্ব জেগে উঠেছে যে আমার সন্তান সম আমার ভাইটাকে কোথায় রেখে আসছি।
কার কাছে রেখে আসছি? আমার ভাই ভালো থাকবে তো? আর ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার ভাইটা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কলমে ও কণ্ঠে সোমা।